সকলকে গুড ইভিনিং। আজকে আবার আমি হাজির হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে, নতুন একটি বিষয়। আজকে আমাদের বিষয় হচ্ছে পলাশীর যুদ্ধের পটভূমি বা কারণ। আমরা জানি পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সম্পর্ক, সেই সম্পর্কটিতে আলোকপাত করলে আমরা দেখা যাবে যে পরিণতিতে পলাশীর যুদ্ধ সংগঠিত হচ্ছে। এক্ষেত্রে সিরাজউদ্দৌলা সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর তৃতীয় কন্যা আমিনা বেগমের পুত্র। নবাব আলীবর্দী খাঁর খুব স্নেহভাজন ছিলেন। তো এই সিরাজউদ্দৌলা নবাব আলীবর্দী খাঁ জীবিত অবস্থাতেই দেখা যাবে 1752 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তো সেই থেকে শুরু করে দেখা যাবে যে 1755 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক মধুরই ছিল বলা যেতে পারে। কিন্তু তারপর যখন আলীবর্দী খান মারা যান 1756 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল, সম্ভবত এপ্রিল 10ই এপ্রিল আলীবর্দী খাঁ মারা গেলে সিংহাসনে বসেন, যথারীতি উত্তরাধিকার মনোনীত ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর থেকে বিভিন্ন কারণে ইংরেজদের সঙ্গে তার বৈরিতা শুরু হয়, তিক্ততা শুরু হয়। এর গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ আমরা আলোচনা করব। এর মধ্যে সবার প্রথম কারণ হচ্ছে যে সিরাজকে ইংরেজরা অপমান করেছিলেন। কিভাবে? যে সিরাজ যখন সিংহাসনে বসেন, অপর ইউরোপীয় কোম্পানিগুলো উপঢৌকন পাঠিয়ে সিরাজকে সম্মান প্রদর্শন করলেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে সিরাজকে সম্মান জ্ঞাপনের জন্য এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই সিরাজ ক্ষুব্ধ ছিল। ঠিক আছে। দ্বিতীয় কারণ ছিল বাণিজ্যকে কেন্দ্র করে, মূলত বিনা শুল্কে বাণিজ্যকে কেন্দ্র করে। দেখি, 1 নম্বর কারণ আমরা কি পেলাম? উপঢৌকন না পাঠানো। উপঢৌকন, ঢয়উকার কন, উপঢৌকন নিয়ে সমস্যা। 2 নম্বর কারণ হচ্ছে বাণিজ্য, মূলত ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে এবং বিনা শুল্কের বাণিজ্যের হিসেবকে কেন্দ্র করে। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করতে পারত। ঠিক আছে। কিন্তু এই অধিকার শুধুমাত্র কোম্পানির বাণিজ্যের ক্ষেত্রেই সীমায়িত থাকবে বলে কথা হয়েছিল, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও সেই ছাড়পত্র ব্যবহার করত। শুধুমাত্র ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করত তাই নয়, কোন দেশীয় বণিকদের কাছে উচ্চ মূল্যে সেই ছাড়পত্র তারা বিক্রিও করত। এর ফলে কি হয়েছিল? যে নবাবের শুল্কের ঘাটতি দেখা দিয়েছিল। পাশাপাশি যে সকল দেশীয় বণিক সৎভাবে ব্যবসা করত, তারা কোম্পানির বণিকদের সাথে একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিল, যেটার প্রতিকার চেয়েও কোনো লাভ হয়নি। দেখা যাবে এ বিষয়ে খাজা ওয়াজিম নামে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ইংরেজদের কাছে বারবার নবাব পাঠিয়েছেন, কিন্তু ইংরেজরা তাতে কর্ণপাত করেনি। এই হলো বাণিজ্য সংক্রান্ত বিবাদ। তৃতীয় বিবাদ হচ্ছে যে ঢাকার দেওয়ান রাজবল্লভ। ঢাকার দেওয়ান রাজবল্লভ তিনি ছিলেন সিরাজের বড় মাসি ঘসিটি বেগমের খুব প্রিয় পাত্র,
যার সাথে সিরাজের সম্পর্ক ভালো ছিল না। সিরাজ যাকে নজরবন্দি করে মতিঝিল প্রাসাদে রেখেছিলেন। ঠিক আছে, এই রাজবল্লভ ছিলেন ঢাকার দেওয়ান। তিনি আর্থিক তছরূপের অভিযোগে অভিযুক্ত হলে সিরাজ তাকে নির্দেশ দেন আয় ব্যয়ের হিসেব দেখানোর জন্য, কিন্তু সেই নির্দেশ অমান্য করে রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে ঢাকার রাজকোষের অর্থকড়ি দিয়ে কলকাতায় পাঠিয়ে দেন, আর ইংরেজরা তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করে। ইংরেজরা এই যে আশ্রয় দান করলো কৃষ্ণদাসকে, নবাবের আপত্তি সত্ত্বেও, নবাবের রিকোয়েস্ট সত্ত্বেও কৃষ্ণদাসকে কিন্তু নবাবের হাতে তুলে দেওয়া হয়নি। ফলে নবাব ক্ষুব্ধ ছিলেন। 4 নম্বর কারণ হচ্ছে দুর্গ নির্মাণ। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বকে, যুদ্ধকে কেন্দ্র করে দুপক্ষই দুর্গ নির্মাণ শুরু করেছিল। ঠিক আছে, নবাব এই দুর্গ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করলে ফরাসিরা সেই নির্দেশ মান্য করেছিল, কিন্তু ইংরেজরা সেই নির্দেশ অমান্য করে দুর্গ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল, যেটা নবাবের পক্ষে মেনে নেওয়া কোনো ক্রমেই সম্ভব ছিল না। দুর্গ নির্মাণ নিয়ে বিবাদ। যাই হোক, এই সময় সিরাজউদ্দৌলা তার অন্যতম প্রতিদ্বন্দ্বী পূর্ণিয়ার শাসনকর্তা শৌকত জং, যে সম্পর্কে তার মেজতো ভাই ছিল, শৌকত জংয়ের বিদ্রোহকে দমন করে ফিরলে দেখা যাবে যে কলকাতার পরিস্থিতি, অর্থাৎ ইংরেজদের ঔদ্ধত্য তার পক্ষে আর সহন করা যাচ্ছিল না। তিনি জুন মাসের 16 তারিখে কলকাতা আক্রমণ করেন 1756 সালে। 1756 সালে 16 জুন তিনি কলকাতা আক্রমণ করেন। কলকাতা আক্রমণ। কলকাতায় যে ইংরেজরা ছিল, গভর্নর ড্রেকের তত্ত্বাবধানে, তারা কলকাতা ছেড়ে ফলতায় আশ্রয় গ্রহণ করে। কোথায়? ফলতায় আশ্রয় গ্রহণ করে। এই সময় হলওয়েল নামে একজন ইংরেজ সিরাজ সম্পর্কে, এই যুদ্ধ সম্পর্কে যেটা বলেছেন, সিরাজ কলকাতা অধিকার করে 14 ফিট এবং 18 ফিট দৈর্ঘ্য প্রস্থের একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রেখেছিলেন, এবং সেখানে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন পরদিন মারা যায়, যেই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়ে থাকে। অন্ধকূপ হত্যা বলা হয়ে থাকে। ঠিক আছে, এই অন্ধকূপ হত্যার কাহিনী নিয়ে বিচার বিবেচনা করতে গিয়ে আচার্য যদুনাথ সরকার, অ্যানি বেসান্ত, অক্ষয় কুমার মৈত্র প্রমুখ কিন্তু এই অন্ধকূপ হত্যা কাহিনীর অসারতাকে প্রমাণ করে দিয়েছে। আচার্য যদুনাথ সরকার দেখিয়েছেন যে সেই সময় কলকাতাতে 146 জন ইংরেজ ছিলই না। তাহলে সিরাজ কিভাবে 146 জন ইংরেজকে বন্দী করে একটা কক্ষে রাখলেন, সেটা কিন্তু খুব মেনে নেওয়া কষ্টকর বলে তিনি উল্লেখ করেছেন। অ্যালিভেশন দেখিয়েছেন 14 ফুট এবং 18 ফুট দৈর্ঘ্য প্রস্থের ঘরে 146 জনকে ঢোকানোই সম্ভব নয়। অর্থাৎ তিনি পাটিগণিতের অঙ্কটাকে দেখেছেন যে জ্যামিতির সঙ্গে খাপ খায় না। এই বিষয়টা কিন্তু খুব লক্ষণীয়। অক্ষয় কুমার মৈত্রের গবেষণায় উঠে এসেছে যে হলওয়েল যে অন্ধকূপ হত্যা কাহিনীটা প্রচার করেছেন, হলওয়েল মৃত 123 জনের যে নাম দিয়েছেন, তাদের মধ্যে অনেকে এই ঘটনার বহু পূর্বে মারা গেছেন এবং অনেকে তারপরেও জীবিত ছিলেন। অর্থাৎ অন্ধকূপ হত্যার কাহিনী
যে একেবারে একটা মন গড়া কাহিনী, নবাবের চরিত্রকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা, এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হলো। যাই হোক, নবাব কলকাতা দখল করে মানিক চাঁদ নামে একজন কর্মচারীর হাতে, মানিক চাঁদ নামে একজন কর্মচারীর হাতে কলকাতার দায়িত্ব দিয়ে তিনি ফিরে এলেন মুর্শিদাবাদে। ইংরেজরা কিন্তু এই পরাজয়কে স্থায়ী বলে মেনে নিতে রাজি ছিল না, বা তারা মেনে নিতে পারেনি, এবং তারা যে অতর্কিতে কলকাতা আক্রমণ করে পুনর্দখল করতে পারে এই ভাবনাতেও কোনো অসঙ্গতি ছিল না। কিন্তু সিরাজ এতৎ সত্ত্বেও কলকাতার নিরাপত্তার কোনো শক্ত ব্যবস্থা করে আসেননি। এদিকে মাদ্রাজ মাদ্রাজের কাউন্সিলরের নির্দেশে অ্যাডমিরাল ওয়াটসন এবং রবার্ট ক্লাইভ, নাম দুটো মনে রাখতে হবে, অ্যাডমিরাল ওয়াটসন এবং রবার্ট ক্লাইভ দুজনে নৌবহর নিয়ে কলকাতা আক্রমণ করেন এবং পুনরুদ্ধার করেন। সিরাজের কাছে এই সংবাদ পৌঁছলে সিরাজ বিব্রত বোধ করেন এবং ক্লাইভের গতিবিধিতে হতভম্ব হয়ে ক্লাইভের সঙ্গে স্বাক্ষর করেন আলীনগরের সন্ধি। আলীনগরের সন্ধি সময়কাল হচ্ছে 9ই ফেব্রুয়ারি 1757। আলীনগরের সন্ধি অনুসারে স্থির হয়েছিল যে ইংরেজরা কলকাতাতে দুর্গ নির্মাণ করতে পারবে। 1 নম্বর শর্ত, দুর্গ নির্মাণের অনুমতি পেল, দুর্গ নির্মাণ অনুমতি তারা পেল। 2 নম্বর শর্ত হিসেবে যেটা হয়েছিল যে বাংলার টাকশাল ব্যবহারের অনুমতি তারা পেল, মানে নিজেদের মূল্যবান ধাতু সোনা রূপা দিয়ে টাকশালে তারা নিজেদের এদেশের মুদ্রায় কনভার্ট করতে পারবে, এই অনুমতি তারা আদায় করে নিল। 3 নম্বর শর্ত কি ছিল, যে এই যে কলকাতা আক্রমণ করে সিরাজ ইংরেজদের যে ক্ষতি সাধন করেছেন সেই ক্ষতিপূরণ করে দেবেন, ক্ষতিপূরণ দানে তিনি স্বীকৃত হলেন। 4 নম্বর শর্ত ছিল ইংরেজরা যে বিনা শুল্কে বাণিজ্য করতেন সেই বাণিজ্যিক অধিকারের স্বীকৃতি তিনি প্রদান করলেন, বাণিজ্যিক স্বীকৃতি তিনি প্রদান করলেন। ঠিক আছে, এইভাবে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও ইংরেজরা কিন্তু, বিশেষত রবার্ট ক্লাইভ যিনি চতুর রাজনীতিবিদ ছিলেন, তিনি কিন্তু বাংলার নবাবের দরবারের অসারতাকে স্পষ্ট বুঝতে পেরেছিলেন। তিনি কি করলেন, তিনি এবার আখের গোছাতে শুরু করলেন। কারণ নবাবের দরবারে যে অন্তর্দ্বন্দ্ব ছিল, তার অভিজাতদের মধ্যে তার আত্মীয় পরিজনদের সাথে তার যে সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি অনুধাবন করে তিনি নিশ্চিত করে নিলেন যে বাংলার নবাবিতে মসনদে একজন অনুগত ব্যক্তিকে বসিয়ে শাসনতান্ত্রিক না হলেও বাণিজ্যিক সুযোগ সুবিধা পুরো মাত্রায় তিনি ব্যবহার করবেন, তিনি ঠিক করে নিলেন। তার সামনে সুযোগ এলো। সুযোগ কিভাবে এলো, যে এই সময় ইংরেজদের সাথে ফরাসিদের দ্বন্দ্বের সুযোগ নিয়ে রবার্ট ক্লাইভ ফরাসি চন্দননগর ফরাসিদের কুঠি দখল করে নিলেন। চন্দননগরে যে সকল ফরাসিরা ছিল তারা বেগতিক দেখে সিরাজের মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ করে, সিরাজ তাদেরকে আশ্রয় দেন। কিন্তু এই সময় ইংরেজদের গতিবিধিতে সিরাজের মানসিক অবস্থা, স্থিতি হারিয়ে ফেলে। প্রথমে তিনি ফরাসিদের আশ্রয় দেন, কিন্তু পরক্ষণেই তিনি ভাবেন যে এতে ইংরেজরা ক্লাইভ ক্ষিপ্ত হবে, এরপরে তিনি আবার ফরাসিদের
প্রত্যাখ্যানও করেন, আশ্রয় দিতে অস্বীকার করেন এবং তাদেরকে প্রত্যাখ্যান করেন। এরপরে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ইংরেজরা, বিশেষত ক্লাইভ, উমিচাঁদ, জগৎ শেঠ, রায় দুর্লভ, মির্জাফর, ঘসিটি বেগম এদের সাথে যখন ষড়যন্ত্র পাকা করে ফেলেছেন, তখন সামান্য একটা অজুহাতে, আলীনগরের সন্ধি ভঙ্গের অজুহাতে তিনি মুর্শিদাবাদের দিকে অগ্রসর হতে শুরু করেন যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে? কি হয়? পলাশীর আমবাগানে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন যুদ্ধ হয়, যেটা পলাশীর যুদ্ধ নামে খ্যাত। পলাশীর যুদ্ধ নামে খ্যাত। সামান্য প্রচেষ্টার পর দেখা যাবে যে নবাবের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। নবাব ইংরেজদের হাতে ধরা পড়েন এবং 2রা জুলাই মির্জাফরের পুত্র মীর মদনের নির্দেশে সিরাজদৌল্লাকে হত্যা করা হয়। এইভাবে পলাশীর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে সিরাজউদ্দৌলার জীবনের। ঠিক আছে? এই পর্যন্তই, বাকিটা আমরা আবার পরের ক্লাসে দেখব। থ্যাংক ইউ।